ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সামারি প্রাইসি একসাথে অ্যানালাইসিস করব। ক্লাসের শুরুতে যে একটা বাক্য বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা বাংলাদেশে যে বর্তমান বিদ্যমান পরিস্থিতি আছে, নেতিবাচক কথাগুলো পরিহার করো। একদম 2% 3% যে পাইরেসি করবে বা কোনো ইল মেথড ব্যবহার করে কেনা হইতেও পারে, সেটাতে সমস্যা নেই, কিন্তু অনেক কোটাও প্রয়োগ হইতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা বিশ্বাস করি যে 200 জন, মেধা তালিকায় 200 জন, আরো ব্রডলি বললে মেধা তালিকায় 300 জনের মধ্যে থাকলেও ক্যাডার মিস হবে না। আমি আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে ইনশাল্লাহ আমি সম্মিলিত মেধা তালিকায় 200, অন্তত 300 জনের মধ্যে হলেও থাকবো। অতএব এটাই আমার টার্গেট। কে কি পাইছে, কে কোন কোটা পাইছে, এগুলো আমার দেখার আপাতত বিষয় না। তো এখন থেকে আমরা প্র্যাকটিস করবো 2 in 1 সামারি। অর্থাৎ একটা প্যাসেজ আমি আজকে সামারির অংশটা দেখাবো, স্যারও দেখাবে। স্যারের সাথে তুমি এবং আমার কোনো কনফ্লিক্ট করা ছাড়া তোমরা একটা ধারা মিলাই নিও। দুইটা লেকচার একসাথে মিলে দুইটা আলাদা আলাদা আইডিয়া নিয়ে নিও, স্যারও কিছু প্র্যাকটিস করাবে। এখন আমি যেটা করাবো, এখন হবে আমরা একটা প্যাসেজ পড়বো, প্যাসেজ পড়ার পরে এটা অনুবাদ সামারি করবো। এটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্যাসেজ পড়বো, এটা থিমেটিক কোশ্চেন বের করবো, থিমেটিক কোশ্চেনের উত্তরগুলো কিভাবে বের করবো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা। এরপরে একই সাথে আমরা সামারি করবো। এইভাবে করে তারপরে আমি লেটার তৈরি করে দেবো, তারপরে রচনার কিছু উম, মানে কলা কৌশল বা রচনার কিছু যে টোটকা বলে এটাকে, কিছু কিছু বাক্য মুখস্থ করে যেন রাখতে পারো, বিপদ আপদে কাজে লাগবে, এগুলো দেবো। ওকে, তো আমরা চলে যাই সামারি। তো সামারি প্রাথমিক কথা, মিউট করে ফেলো। প্রাথমিক কথা, উম, ইয়াতে তোমার আহ, আমাদের সামারি কোথায় আছে বলো, সামারি কোথায় আছে? বিসিএস পরীক্ষায়। আচ্ছা, প্রাথমিক কথা আমাদের বিসিএস পরীক্ষায় আগে বলো। বিসিএস পরীক্ষায়, আমরা যদি বিসিএস পরীক্ষার কথা চিন্তা করি, সামারিতে কত বলো? কে যে আনমিউট করছে, ওরা একটু ডাকো, নাম ডাকো। সামারিতে কত নম্বর বলো? 20 নম্বর। 20 স্যার। ওকে, 20 নম্বর। আবার বলে রাখি, আমাদের টাইম কত? প্রস্তাবিত সময়, প্রস্তাবিত সময় কত বলো তো? সর্বোচ্চ কত মিনিট, একদম বলো। বলো আমাদের সামারি লেখার জন্য সর্বোচ্চ কত মিনিট সময়? 20 মিনিট স্যার। 20 মিনিট। 15 মিনিটে লিখে ফেলার চেষ্টা করবো, 20 মিনিটের উপরে 1 মিনিটের জন্য না যায়। এক্সপেক্টেড মার্ক কত? 15। এই হলো আমরা এই টার্গেটে যাচ্ছি আর কি। হ্যাঁ, ওকে। দেখো, বিসিএস ছাড়া আমি একটা বিসিএস ছাড়া অন্যান্য বিসিএস ছাড়া অন্য বিসিএস ছাড়া অন্যান্য বেশ অনেক পরীক্ষায়, অনেক পরীক্ষায় প্রেইসি আছে। বলো বলে আবার, আমার প্রথম কথা হলো, হোয়াট ডু মিন বাই প্রেইসি এন্ড সামারি? অনেক পরীক্ষায় প্রেইসি আসে। প্রেইসি এবং সামারির মধ্যে পার্থক্য কি? এসিতে টাইটেল দিতে হয়, সামারিতে হুম, লিখতে হয়। আচ্ছা, এটাই হলো অন্যতম আচ্ছা, লিখো নিচে প্রেইসি এবং সামারির লেখার কলা কৌশল। নিচে আব্দুর রাজ্জাক নামে কেউ আছো? আব্দুর রাজ্জাক, ওয়াইটিং রুমে নিয়ে গেলাম। প্রেইসি এবং সামারি লেখার কলা কৌশল। প্রেইসি, নিচে প্রেইসি, PRECIS, এর পার্থক্য এবং লেখার কৌশল, কৌশল তুলে ধরা হলো না? ওকে, লিখছো সবাই?
লেখা শেষ? কি লিখতেছেন পড়ে শোনো, মানে আমরা এখন মানে মূলত মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা কি? ওকে। তারপরে এবার বলো। তো সামারিতে সাধারণ, প্রথমে লিখো 1 নম্বর, নোট ওয়ান দিয়ে লিখবা, নোট ওয়ান। না দরকার নেই, 1 নম্বর নাম্বারিং দিয়ে লিখো তাহলে চলবে। সামারি সাধারণত, সামারিটা যেটা হবে, সামারি সাধারণত প্রদত্ত প্যাসেজের এক তৃতীয়াংশ হয়ে থাকে। প্রদত্ত প্যাসেজ, খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত কিছুই না, একটা 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 ফর্মুলায় আমরা পৌঁছবো। আমি বিশ্বাস করি তুমি এখন যে অবস্থায় আছো ক্লাসের শেষে সেই অবস্থায় থাকবা না ইনশাল্লাহ। মানে একটা ক্লু তুমি আমরা আবিষ্কার করতে পারবো। দেখো, এই জন্য আমি একটু সময় নিচ্ছি। সাধারণত প্রদত্ত প্যাসেজের, প্যাসেজের এক তৃতীয়াংশ হয়ে থাকে, হয়ে থাকে। তবে প্যাসেজ যত বড়ই হোক, যত বড়ই হোক না কেন, প্যাসেজ যত বড়ই হোক না কেন, সামারি লেখার আদর্শ শব্দ সংখ্যা কত বলো একজন? স্যার 100 একশো ওয়াট। ওয়াট ইয়েস, সর্বোচ্চ। ইয়েস, ইয়েস, ইয়েস। আদর্শ শব্দ সংখ্যা 100। 100। তবে আচ্ছা, বিসিএস পরীক্ষায় লেখা রাখো এই কথাটাই। বিসিএস পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, ঠিক আছে, সর্বনিম্ন 90, নিম্ন 90 এবং সর্বোচ্চ কত শব্দ বলো? 110 শব্দের মধ্যে লেখার চেষ্টা করো। ওকে। ওকে, 2 নম্বর। 2 নম্বরে হলো, লিখো সামারি, সামারি এস ইউ ডাবল এম আর ওই সামারি, সামারি এর ভাষা হবে অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল। অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল, প্রাঞ্জল। ট্রান্সলেশনে যেটা বলছিলাম সেটা আরেকবার শুনি। প্যাসেজের বক্তব্য যত কঠিনই হোক না কেন, বক্তব্য যত কঠিন কি হোক না কেন, সামারিতে মূল বিষয়টি তত স্পষ্ট হয়ে উঠবে। সামারিতে মূল বিষয়টি তত স্পষ্ট হয়ে উঠবে। উঠবে। রিট্রান্সলেশনের সাথে কিছুটা বক্তব্যের মিল পাইতেছো? জি স্যার। হুম, আমি বলতে চাইছি তোমারে, আমার কথা শুধু মূল মেসেজটা পড়ার শুনো কি বলতে চাচ্ছি।
স্যার শব্দ সংখ্যায় ইয়া কনজাংশন প্রিপোজিশন আর্টিকেল এগুলা তো নাকি কাউন্ট হয় না? এটা নিয়ে দুইটা মতামত আছে। তো স্যার আমাদেরকে লতিফ স্যার আমাদের বলছে যে মানে প্রিপজিশন কাউন্ট না করার জন্য, এই আর কি। আবার আবার অনেকেই বলেন যে কাউন্ট করার জন্য। তো যেহেতু ধরো দুইটা আছে অনেকে, আমি মনে করি যে একটা ব্যালেন্স করে রাখলে আর কি। ধরো সব মিলাইয়া যেন 110 এসে না যায়। আচ্ছা। আমার কথা বুঝছো কিনা, আমি কথাটা এইভাবে বলি, স্যারের কথাটাও জি স্যার। মিল থাকুক। দুইটা মিলে স্যার বলছে যে তো আমাদেরকে ক্লাসে বলছিল কিন্তু যে প্রিপজিশন বা এগুলো আউট করে গণার জন্য। তো আমি আউট করে গইনো 90 নিচে না নামে, আর 110 সব মিলে ধরো তুমি আউট করে যেন 90 নিচে থাকে, 90 এর মধ্যে থাকে। আর এগুলো সব ধরলে যেন 110-এর বেশি না যায়। আমার হুম। কথাটা বুঝছো? জি স্যার। আবার তুমি বলো যে আপনি যে 10% এটা কি আমার মন করার কথা না, এনসিটিভিতে এই গাইডলাইনটা দেওয়া আছে। রেফার লিখে রেখো, এনসিটিভি, রেফারেন্স এনসিটিভির এই যে ক্লাস 10 এর বইটা দেখো। বর্তমানে যে ক্লাস 10 এর ইংলিশ বইটা, এটা হলো আমি দেখাবো ক্লাস একটু পরে। এটা 10% প্লাস মাইনাসটা লিগেল। আমি যে 110%, মানে 110 আর 190 আর 110 বলছি, 110 মানে 105 বলতে পারো কি, সব মিলে 110-এর বেশি। 110 মানে শব্দ 110-এর উপর কোনো মতেই যেন না যায়, 105-এর মধ্যে রাখার চেষ্টা করুন। ওকে। এরপরে সামারি এর মূল উদ্দেশ্য কি, এইখানে 2 নম্বরে লিখে রাখবো, মনে রাখবো, মনে রাখবো। আর লিখবো আর কাউন্ট করবো কেন স্যার? না না না, এগুলা দুই চারটা তিনটা চারটা প্র্যাকটিস করো। তুমি একটা পৃষ্ঠায় কতটুকু লিখো এটা তোমার কাউন্টিং হয়ে যাবে অলরেডি, একটা অনুমান হয়ে যাবে। বুঝছো? কিন্তু শব্দটা খুব ভাইটাল বিষয় এখানে, যেন বেশি বড় না হয়। মনে রাখবো। সামারি এর মূল উদ্দেশ্য হলো, একজন বলো আমার সামারি এর মূল উদ্দেশ্যটা কি। প্যাসেজের মূল ভাবটি স্যার স্পষ্ট করে তুলে ধরা। মূল উদ্দেশ্য হলো অতি সহজ ও সংক্ষিপ্ত ভাষায়, দাঁড়াও, অতি সহজ ও সংক্ষিপ্ত ভাষায়, সংক্ষিপ্ত ভাষায়। এটা কেন সামারিটা লাগবে, এটা একটা জরুরতটা বুঝো, কেন আমাদেরকে লিখিয়ে দেওয়া হয়েছে। আহ, ভাষায়, অতি সহজ ও সংক্ষিপ্ত ভাষায়, অতি সহজ ও সংক্ষিপ্ত ভাষায় কোন প্যাসেজ বা গ্রন্থের বা গ্রন্থের গ্রন্থের আহ, মূল বক্তব্যটি আর কি, মূল বক্তব্যটি পাঠকের সামনে তুলে ধরা, মূল মেসেজ, বক্তব্য পাঠকের সামনে তুলে ধরা, পাঠকের সামনে তুলে ধরা, ধরা। ওকে। যেমন, যেমন আমি তোমারে বলি, আহ এবং আচ্ছা, মনে রাখবো যে আমি আরো কথা বলতেছি, আরেকটু আমার এই সামারি লেখার মূল ধারণাটা কার কাছ থেকে আসছে বলো, কে বলতে পারবে কিনা? সামারি লেখার মূল ধারণাটি, সামারি লেখার মূল ধারণাটি, হ্যাঁ, ফ্রান্সিস বেকনের একটি উক্তি থেকে নেওয়া হয়েছে। একটি উক্তি থেকে নেওয়া হয়েছে, উক্তি থেকে নেওয়া হয়েছে। বলো উক্তিটা কি? উক্তিটা কি কেউ বলতে পারবা? অফ স্টাডিজ এর মধ্যে, সাম বুকস আর টু বি টেস্টেড, সাম বুক আর টু বি টেস্টেড, আদার্স টু বি
সোয়ালোডোনান কি? WED, others to be SWALLOWED, SWALLOWED, and some few to be chewed and digested. এখন আমারে বলো এটা কোথায় আছে? এটা কোন প্রবন্ধে? অফ টু স্টাডিজ। স্টাডিজ। অবশ্যই এটা প্রিলিমিনারিতে প্রস্তুতি নিচ্ছ তোমরা, এই বাক্যটা কিন্তু প্রিলিমিনারিতে পড়ার কথা ছিল। সংশোধন, এটা কিন্তু প্রিভিয়াস কোশ্চেন পড়ছো কিনা কেউ বলো স্যার এটা তো? আমি বলতে চাচ্ছিলাম জি স্যার, এটা থ্যাংক এটা ইউ সো মাচ। এটা পড়ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, কিছু বই আংশিক পড়া, মানে এইটাই বলছেন যে সাম বুকস আর টু বি টেস্টেড, মানে বইকে তিনি তিনটা ভাগে ভাগ করেছেন। বই পড়াকে, অধ্যয়নকে বই পড়াকে, বাংলা যদি বলি বই পড়াকে তিন ভাগে ভাগ করেছেন। তিন ভাগে ভাগ করেছেন করেছেন এই বই পড়ার অভ্যাসটাকে এখানে, এটি হলো মূল বক্তব্য। এখানে তিনি বই পড়ার যে অভ্যাসটা এখানে তিন ভাগে ভাগ করছেন। কি? যেমন ধরো, সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই শুধু টেস্ট করতে হয়। টেস্ট মানে কি? আমি যদি বলি এই আহ, এই তরকারিতে লবণ কেমন হয়েছে, এটা টেস্ট করতে যদি আমি বলি, তুমি কি করবা? তুমি পুরো তরকারিটা খেয়ে বললা যে আলহামদুলিল্লাহ, লবণ ভালো হয়েছে। এটা মানে কি? এটা না স্যার। এটা মানে কি বলো? সামান্য একটু ঝোল খেয়ে কিছু টেস্ট করা। বইয়ে শুধু আশ্বাস দিতে হয়। হ্যাঁ, দাঁড়াও একটা আমি 30 সেকেন্ড একটু একটা আসার কথা বলি। আর কি তরকারি টেস্ট করতে গেলেন নাকি? না, তরকারি টেস্ট করতে যাই নাই। দুধসাগর নানা নানু আসার সময় আমি বলছিলাম যে কিছু বই নিয়ে আসার জন্য। দাঁড়াও একটু, মানে একটা প্লাস পয়েন্টের কথা বলি। তো একেবারে অনেকগুলো বই নিয়ে আসছে। তো আমি রুসাভারে বলছি যে ধরো এই রুসাভারে আমি একেবারে প্রত্যেকটা বই থেকে মানে বলছি যে একবার পড়বা আর সামারি বলবা। তাহলে ধরো এই আমি যদি বলি যে হিলফুল ফুতুল, এনে ধরো 3 পৃষ্ঠার একটা বিবরণ দেয়া আছে, কিন্তু ও বলে যে বাবা হিলফুল ফুতুল নবীজি এরম এরম করে ও ধরো 15 সেকেন্ডে বলবে। তো ও কিন্তু পুরোটা বলে নাই, তা আমার 1 সেকেন্ড একটা ধারণা দিচ্ছে। তো এই অনুরূপ ভাবে আমি তোমার বলি, এটা একটা মানে আসার কথা আর কি। আমি আল্লাহ রহমতে যে মোটামুটি পুরা মানে বায়োগ্রাফি অফ, মানে এই যে একটা নবী সিরিজ নিয়ে আসছিল ওনারা, একদম পুরাটারে মোটামুটি অলমোস্ট সবগুলো বই এসে এসেছে। এটা তো তোমার বললাম। সামারির মূল ইয়াটা দেখো, দেলোয়ার হোসেন সাইদির মামলার রায় ছিল 10,000 পেজ, 10,000 পেজ। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যখন উপস্থাপন করা হয়েছে তখন কি তিনি 10,000 পেজ বলছেন নাকি জিস্ট কথাটা, সিনপসিসটা বলছেন? ভার্ডিক্ট কি 10,000 পেজের অ্যানালাইসিস ছিল না 4-5 লাইনের একটা সিনপসিস ছিল? কথা হচ্ছে কিনা? আবার দেখো, ওয়ার এন্ড পিস নাম শুনছো কি? ওয়ার এন্ড পিস কার লেখা? লিও টলস্টয়। লিও কাউন্ট টলস্টয়। লিও টলস্টয়। লিও টলস্টয়। লিও টলস্টয়। বলতে গেলে এরকম, তুমি বিসিএস পরীক্ষার পুরো 3 মাসে লাগবে এটা পুরাটা পড়তে, এরকম বড় একটা বই। বা আনা কারেনিনা, আনা কারেনিনা কিন্তু লিও টলস্টয়ের একটা বিখ্যাত বই। তুমি যদি এটা পড়তে অনেক সময় লাগবে, কিন্তু আমি যদি বললাম যে আনা কারেনিনা, আনা তার ভাই এবং ভাবির মধ্যে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সমস্যা নিরসনের জন্য বাবার বাড়িতে গিয়েছিলেন। যাওয়ার পরে তিনি সেই সমস্যার সমাধান করলেন। কিছুদিন পরে তিনি তার স্বামীর বাড়িতে ফিরে আসছেন। তিনি নিজেই সেই অসম একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে পতিত হলেন এবং সেই অ্যাফেয়ারের কারণে তার জীবন কণ্টকাকীর্ণ হয় এবং তার জীবনের করুণ পরিসমাপ্তি ঘটে। এরকম একটা বইয়ের সিনোপসিস কি তোমার মাথায় ঢুকছে কিনা বলো? এবার ধরো আমি এ এই বাংলাদেশ রক্তের ঋণ যেটা অনুবাদ করছেন, বাংলাদেশ এ লিগেসি অফ ব্লাড, কেউ পড়ছিলা? অ্যান্থনি মাসকারেনাসের লেখা বাংলাদেশ এ লিগেসি অফ ব্লাড। আমি যদি বলো যে এই বইটার মধ্যে কি আছে, আমি বললাম যে 1971 সাল থেকে 1981 বা 82 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় আরোহণ, কারা কারা ক্ষমতায় এসেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে জিয়াউর রহমান পর্যন্ত সকল রাজনৈতিক চমকপ্রদ ঘটনাবলী এবং অন্যান্য সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সতেজ বর্ণনা এই গ্রন্থে দেওয়া আছে। তাহলে এই বিশাল গ্রন্থের একটা কি কি আছে তুমি আমার এক বাক্যে কি বুঝতে পারছো? জি স্যার। এই ওকে, তাহলে আমার মূল মেসেজটা মনে রাখবা যে আমরা সামারিতে যেটা যাচ্ছি, এই বছর পেসেজ অনেক টাফ রাফ হইতে পারে, কিন্তু এই 3-4 লাইন পড়ার পরে স্যার ভাববেন দিস ইজ দ্য কোর পয়েন্ট অফ দ্য পেসেজ।
এবং তাতেই সামারিতে দেখবা যে চমকপ্রদ মানে খুব ভালো নাম্বার আসবে। আর তুমি নিয়ত করে বসছো তো ইনশাল্লাহ ভালো সামারি লিখবে, এবং সাথে একটা 2 নম্বরই কৌশল গুলো দেবো। আচ্ছা, তাহলে হলো সাম বক্স আর টু বি টেস্টেড, আদার্স টু বি হলো সাম ফিউ টু বি চুডেন ডাইজেস্টেড। ওকে, তাহলে আমার তো বইকে তিনি 3 ভাগে ভাগ করতেন, যে কিছু বই আমরা লাইব্রেরিতে গিয়ে সব বই পড়ে ফেলতে পারবো না। এই বইয়ের মধ্যে একটা একটা বাক্যের জন্য একটা বই যথেষ্ট, যে জ্বলে আগুন জ্বলে হাসান হাফিজের কবিতা। তো একটা আমরা সঞ্চিতার সব কবিতাই হয়তো মাথায় রাখবো না, কিন্তু 2-1টা দিয়েই হয়তো চলবে। তো সামারিতে হলো আমরা মূল, যত প্যাসেজ যত ডিফিকাল্ট হোক, যত দুর্বোধ্য হোক, আমরা মূল কথাটা যত সাবলীল ভাষায়, কোনো উইদাউট ইউজিং এনি বুম্বাস্টিক এন্ড টাফ এন্ড রাফ ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব। 3 নম্বর বাক্য, এবার বলবো সামারির আমার ল্যাঙ্গুয়েজ কোনটা ব্যবহার করবো। 3 নম্বর লেখা রাখো, আহ মাঝারি আকৃতির সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্স। এটা আমার অবজারভেশন। মাঝারি আকৃতির, কেউ আনমিউট করে থাকলে মিউট করে বলো। মাঝারি আকৃতির, মাঝারি আকৃতির, মাঝারি আকৃতির সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্স, এই মাঝারি আকৃতির মধ্যে দেখো, সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্স সামারির জন্য সাধারণত বেশি উপযোগী। সাধারণত বেশি উপযোগী, বুঝছো কিনা? সামারির জন্য বেশি উপযোগী। এখন আমরা উম এক্ষেত্রে, আচ্ছা, সামারিতে আমরা প্যাসেজের কি কি অংশ বাদ দেবো, 4 নম্বর পয়েন্ট এটা বলি। প্যাসেজে কত, প্যাসেজে প্যাসেজ প্যাসেজে প্রদত্ত প্রদত্ত প্রায় সকল তথ্য ব্যাখ্যামূলক বক্তব্য। প্রায় সকল তথ্য ও ব্যাখ্যামূলক বক্তব্য। ব্যাখ্যামূলক বক্তব্য, বক্তব্য, উদ্ধৃতি, উদ্ধৃতি, অপ্রয়োজনীয় দৃষ্টান্ত, আর কি বলা যায়, ধরো উম, এমনকি বিশেষ ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ। দৃষ্টান্ত মানে এক্সাম্পল আর কি। এমনকি, এমনকি ক্ষেত্র বিশেষ সাবঅর্ডিনেট ক্লজ উপর ইত্যাদি। ক্ষেত্র বিশেষ সাবঅর্ডিনেট ক্লজ, CLAUSE ক্লজ ও পরিচর্য। আচ্ছা, এখন কথা হলো উম, ইয়াতে 5 নম্বরে আমরা এই সামারি কোন সময় লিখতে লিখতে কোন সময় থেকে লেখা শুরু করছিলাম বলো? সামারি প্রথম লিখতে কোন ক্লাসে থেকে, একজন বলো, কোন ক্লাস স্যার থেকে? ক্লাস 6, 6। 7, 8, তাই না? 9, 10 তো ছিল লিখছি। সামারিতে তখন কি কাজ করতাম বলো? সামারি কি কোনোদিন বাসায় প্র্যাকটিস করছিল জীবনে? সামারি আর ওই যে প্যাসেজের প্রশ্ন, আমার মনে হয় না যে এখানে কেউ কনফিডেন্টলি বলতে পারো বাসায় আমি অনেকগুলো সামারি প্র্যাকটিস স্যার করছি। সব থেকে সহজ হ্যাঁ দিতে কারণ প্যাসেজ আমাদের থেকে সিস্টেম, তুলে দিতাম। হ্যাঁ কারণ সিস্টেম সহজ, তো সহজ সিস্টেম, মাঝের প্রথম লাইন, মাঝের লাইন, শেষের লাইন সামারি, তাই না? মানে জি স্যার। এত স্যার সহজ এইভাবেই কোনোদিনই, বলছিল আমাদের টিচার। শুধু এখনো সহজ ছিল, শুধু কপি করা যাচ্ছে না, এটা হলো বিষয়। ওকে, আচ্ছা দাঁড়া, এখন কথা হলো কি, দাঁড়া একটু, প্যাসেজ থেকে হুবহু কোনো লাইন, স্যার 5, প্যাসেজ থেকে হুবহু কোনো লাইন কপি করা যাবে না। তাহলে কপি না করলে কি করবো বলো? তবে সব কি, কোনো কিছু কপি করতে পারবে না, তবে কিওয়ার্ড বা, তবে কিওয়ার্ড লাল কলম দিয়ে লিখে রাখো,
কিওয়ার্ড যেগুলো আছে, কিওয়ার্ড বা মৌলিক বক্তব্য বা মৌলিক বক্তব্য সম্বলিত প্যাসেজ থেকে হুবহু কোনো লাইন কপি করা যাবে না, তবে কিওয়ার্ড বা মৌলিক বক্তব্য সম্বলিত বাক্যগুলোকে বাক্যগুলোকে আন্ডারলাইন করে আন্ডারলাইন করে আন্ডারলাইন করে রেখে তোমার কি করবো, ধরো আমি এই পুরো প্যাসেজটা যদি আমি যেই অংশটাতে আমার মূল মূল মেসেজটা আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা আন্ডারলাইন করে বাক্যের কাঠামো বা স্ট্রাকচার পরিবর্তন করে লেখা যাবে। এই লাইনটা একদম একটু পড়ে শোনাও, কি বলতে চাচ্ছিলাম, কি বলতে চাচ্ছি। প্যাসেজ থেকে হুবহু কোনো লাইন কপি করা যাবে না, তবে কিওয়ার্ড বা মৌলিক বক্তব্য সম্বলিত বাক্যগুলোকে আন্ডারলাইন করে বাক্যের কাঠামো বা স্ট্রাকচার পরিবর্তন করে লেখা যাবে। এটাই সবচেয়ে সুবিধাজনক। ধরো প্যাসেজটা পড়তেছি, আমি আন্ডারলাইন করে মানে মূল বক্তব্যটাকে একটু ধরো আমি আন্ডারলাইন করে রাখলাম, তারপরে সেটারই প্যারাফ্রেজিং করবো। প্যারাফ্রেজিং বলতেছি কি, অর্থাৎ অর্থাৎ প্যাসেজ থেকে যদি কোনো বাক্য প্যাসেজ থেকে কোনো বাক্য যদি সামারিতে ইনক্লুড করতেই হয়, যদি কোনো বাক্য সামারিতে ইনক্লুড করতেই হয়, কি করবো বলো? তাহলে অবশ্যই কি করতে হবে বলো? প্যারাফ্রেজ। হোয়াট ডু ইউ মিন বাই প্যারাফ্রেজ? বলো প্যারাফ্রেজটা কি? প্যারাফ্রেজ, PHRAS, বাক্যের মূল ভাবটা ঠিক রেখে স্যার ওই বাক্যটা একটু করে লিখবো। ডিফাইন ভাবে উপস্থাপন করা। দাঁড়াও একটু লেখা নাও, প্যারাফ্রেজ লিখবো। আচ্ছা, প্যারাফ্রেজিং এর বলতে যে প্যারাফ্রেজ মানে হলো, প্যারাফ্রেজের বৈশিষ্ট্য কি আবার আমার বলো? দেখো কত আমাদের কত আবেদ আলী মানে আমাদের আশেপাশে আছে, দেখছো? আচ্ছা, এবার বলো কিনা প্যারাফ্রেজ করে লিখবো। তো প্যারাফ্রেজের বৈশিষ্ট্য হলো দুই কাজ, তিনটা কাজ। প্যারাফ্রেজের তিন বৈশিষ্ট্য। একটা হলো বাক্যের অর্থের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, হয় না। সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করা, অ্যান্টোনিম ব্যবহার করা যায়। করা হয়। আর আরেকটা কাজ হলো কি, স্ট্রাকচার পরিবর্তন, বাক্যের স্ট্রাকচার। একজন বললো প্যারাফ্রেজের বৈশিষ্ট্যটা কি? স্যার প্যারাফ্রেজ করলে হচ্ছে যে বাক্যের অর্থের চেঞ্জ করা যাবে না আর কি, অর্থ একই জিনিস বোঝাবে, কিন্তু সেটা সিনোনিম বা অ্যান্টোনিম ইউজ করে করা যাবে, অথবা সিম্পল থাকলে কমপ্লেক্স সেন্টেন্স, বা কমপ্লেক্স থাকলে কম্পাউন্ড, অথবা অ্যাক্টিভ থাকলে প্যাসিভ, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করে লেখা ওকে যায় আর কি। ওকে ওকে, আমি স্ট্রাকচার পরিবর্তন করবো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলা। এখন
পরীক্ষার হলে আমার যে একটা এক্সপিরিয়েন্স হয় হয়েছে, এটা লিখতেছে, এটা ক্লাসে পড়ানো, এটা বইয়ের মধ্যে দেখবেন, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। লেখা রাখো, একটি বাস্তব পর্যবেক্ষণ। সেরকম এটার সাথে একটু লাল কলম দিয়ে লিখে রাখো, একটি বাস্তব পর্যবেক্ষণ। বাস্তব পর্যবেক্ষণ মানে আমি আমার রিটেন পরীক্ষায় আমি কি অনুভূতিটা, আমি কি শিখছি, কি বুঝছি। সামারি, SUMMARY, সামারি। তারপরে থিমেটিক কোশ্চেন, কোশ্চেন সামারি, থিমেটিক কোশ্চেন। আর হলো লেটার টু এডিটর। এডিটর, এই তিন জায়গার মধ্যে একটা একটা তুমি দেখো পরীক্ষার হলে মনে পড়বে, এই তিনটি স্থানে, এই তিনটি স্থানে স্থানে আহ, মাঝে মধ্যে, মাঝে মধ্যে অবিকল বাক্য লেখার সুযোগ থাকতে পারে। সুযোগ থাকতে পারে। আমার আমার কথাটা বুঝছো কিনা? অবিকল বাক্য লিখলে, এই তোমরা কি আমার মূল কথাটা বুঝছো কেউ? অবিকল বাক্য জি স্যার। বুঝছো কিনা? কি বুঝছো আমার বলো, তোমরা এই বাক্যটা দেখো, অর্থাৎ সামারিতে যে বাক্যটা লিখছো, একই বাক্য কোন জায়গায় নিয়ে লাগাইছো বলো? সিমেট্রিক কোশ্চেনে থিমেটিক অথবা কোশ্চেনে, লেটার টু এডিটর। এই যে অবিকল, এটা যেমন 9-10 করতাম। অর্থাৎ এইটা, হ্যাঁ, অর্থাৎ এই, হ্যাঁ, এই কাজটা যদি করো, কিন্তু অবিকল বাক্য লিখলে পরীক্ষকের মনে তীব্র নেতিবাচক ধারণা তৈরি হবে। ধারণা তৈরি হবে। এটা আমি 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 প্রায় সময় দেখছি খাতার মধ্যে যে সামারিতে যেটা লিখছো, আহ সামারিতেও যেটা লিখছো সেই বাক্য, একই বাক্য আমি থিমেটিক কোশ্চেন অথবা থিমেটিক কোশ্চেনের হুবহু বাক্যই না সামারিতে লিখে দেওয়ার একটা বিকট টেন্ডেন্সি কাজ করে। কারণ আমরা তো একটা কোরআন শিখাবো, তো এটার মধ্যে এই পদ্ধতি কাজ হবে। তাহলে অতএব এক্ষেত্রেও আমরা কি করব? অতএব এক্ষেত্রেও আমরা অতএব এক্ষেত্রেও আমরা কি কাজ করবো বলো? ওই যে প্যারাফ্রেজিং করবো। আমার কথাটা বুঝছো কিনা? একদম পরে শোনো। সামারি, থিমেটিক কোশ্চেন, লেটার টু এডিটর, এই তিনটি স্থানে মাঝে মধ্যে অবিকল বাক্য লেখার সুযোগ থাকতে পারে, কিন্তু অবিকল বাক্য লিখলে পরীক্ষকের মনে তীব্র নেতিবাচক ধারণা তৈরি হবে। অতএব এক্ষেত্রে আমরা প্যারাফ্রেজিং করব। প্যাসেজে দেয়া নেই এমন কোনো মন গড়া তথ্য, মন গড়া তথ্য বা মনোভাব কোনোভাবে সামারিতে লেখা যাবে না। কারণ আমাদের সামারিতে যা প্যাসেজে তাই তো বাদ দিতেছে, তাই না?
ওকে, এবার বলবা যে ধরো একটু যে কথাটার জন্য তোমাদেরকে আমি ওয়েট করাচ্ছিলাম। ওকে, আমি একটু এটা আবার ইয়েতে দিয়ে একটু দেখাইতে হবে। আচ্ছা, এটা আমি একটু মানে পরে বলি কত উম, যে চোরাই বুদ্ধিটা একটু পরে বলতেছি। 7 নম্বর লিখো। প্যাসেজে প্যাসেজের মধ্যে কোনো পরামর্শধর্মী বা উপদেশমূলক বক্তব্য না থাকলে, উপদেশমূলক বক্তব্য না থাকলে কোনোভাবেই তার সামারিতে লেখা যাবে না। তার সামারিতে লেখা যাবে না। স্যার অনেক সময় কমেন্ট করতে বলে। হ্যাঁ, এটা তো বললে, এটা যেমন ধরো গতবার কমেন্ট বলছে, এটা তো কমেন্ট, আমি আলাদা কমেন্ট কমেন্ট নিয়ে আলাদা প্যারা দেবো, বুঝছো না? কমেন্ট ওই মাই কমেন্ট বা কমেন্ট লেখা শিরোনামে আলাদা দেবে, কিন্তু এমনি প্যাসেজে না দিলে হবে না। এটা আমার বক্তব্য জানি, এটা সামারির অংশ না। সামারি লেখার পরে কমেন্ট এসে, বুঝছো কিনা? সামারির অংশ না, তার সামারিতে লেখা যাবে না। আচ্ছা, এখন প্যাসেজে ধরো পরামর্শ ধরুন বক্তব্য আছে, তবে প্যাসেজে কোনো পরামর্শধর্মী বক্তব্য থাকলে এটা কিভাবে লিখবো বলো? ধর্মী বক্তব্য থাকলে আজকে আমি একটা হোমওয়ার্ক দিলে কাজটা করবা তো? প্রমিস করো, বলো করবা? চেষ্টা করবো। আমি 50 শব্দের একটা সামারি লিখবা। প্রথমে আমি ইনশাআল্লাহ। ছোট্ট একটা প্যাসেজ, এই প্যাসেজের এটা রিট্রান্সলেশন লাইন পেলে অর্থ লিখবা, আর গুনে গুনে 50 প্রিপোজিশন সহ একটা সব মিলে 50 শব্দের বেশি যাবে না, এটা সামারি লিখবা। এরপরে আমি আগামী ক্লাসে আমি সলভ করবো, তখন দেখবো যে হাতে কলমে শিখা সো টাফ। তোমার এই থিওরি পড়াইতেছে কাপেরই না কোনো, জাস্ট তারপর এটা ভিত্তি তৈরি করে রাখতেছি। এটা প্র্যাকটিস না করলে, তুমি যদি শেয়ার না করো, বুঝতে পারো না যে তোমার গলতটা কোথায়। বিশ্বাস করো, আমি পুরনো স্যারের দেখছি, আমার একটু 2-3 নম্বর দিতে দেখছি, আমি নিজের চোখ দিয়ে দেখা 2-3 নম্বর দিচ্ছেন বিশেষ। আচ্ছা, কোনো পরামর্শধর্মী বক্তব্য থাকলে আহ কিভাবে লিখবো বলো? ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন ব্যবহার করে লেখা যেতে পারে, মনে রাখবা। ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন ব্যবহার করে লেখা যেতে পারে, ব্যবহার করে লেখা যেতে পারে। কথা বলছো কিনা? কেন সেকেন্ড পার্সন বাদ দিচ্ছি বলো? তখন স্যার পরীক্ষককে বোঝাবে। হ্যাঁ, তখন যেমন ধরো, যেমন প্যাসেজে দেয়া আছে প্যাসেজে দেয়া আছে আচ্ছা, ইউ শুড অবে ইউর প্যারেন্ট। আচ্ছা, ইউ শুড অবে ইউর প্যারেন্ট, এটারে কিভাবে সামারিতে দিবা বলো? আমরা উই শুড অবে উই দিয়ে লিখতে পারি না স্যার এটা? হুম, ইয়েস ইয়েস, ভেরি গুড। এভরিওয়ান শুড এভরিওয়ান শুড ওবে দেয়ার প্যারেন্ট। হ্যাঁ, এভরিওয়ান মানে ওই যে এটাতে এভরিওয়ান দিবা, বা হ্যাঁ তাই না, ওই যে ওয়ান শুড প্যারেন্টস, তাহলে এটা হ্যাঁ দেয়া আছে। সামারিতে হবে ওয়ান শুড, এই যে মানে বুঝছো কিনা বিষয়টা? সামারিতে কি হবে? ওয়ান, উই যেটা বলছো আর কি, উই শুড। ওকে, অথবা তুমি লিখতে পারো, অথবা বা
প্যারেন্ট শুড বি অবেইড। প্যাসেজও দিতে পারো যদি অনেকে প্যাসিভ লিখতে নিরুৎসাহিত করে। প্যারেন্ট শুড বি অবেইড। আবার বললাম, তবে অনেকেই কি করে বলো, প্যাসেজে প্যাসিভ ভয়েসকে নিরুৎসাহিত করে। আচ্ছা, এবার আসো, সামারি কেমনি শুরু করবো প্রথম বাক্যটা? একটা লাল কলম দিয়ে লিখে রাখো। স্যার শুনতে পাচ্ছেন? হুম হুম, বলো। স্যার বলছিলাম যে বাংলা বাক্যে বা বাংলা সামারিতে স্যার 2-3 লাইন লিখতে হয়, ইংরেজিতে কেন এই 100 ওয়ার্ডের মতো লিখতে হবে? বাংলা তো সারাংশ আর সারমর্মের মধ্যে একটা পার্থক্য আছে। বলো পার্থক্যটা কি? একই জিনিস না স্যার? না, সারাংশ সারমর্ম কি একই কথা? স্যার গুয়োদ্দের লিখলে হচ্ছে সারাংশ, আর পদ্যের লিখলে হচ্ছে সারমর্ম। আচ্ছা দাঁড়াও, একটু আমি বলতেছি, আমি দেখা শেষ করিনি। কত নম্বর? 8 নম্বর। তুমি পরে বললো, পরে বলতেছি। কখনো কখনো সামারির শুরুতে, এটা লেখা রাখো, লাল কলম দিয়ে লিখো। কখনো কখনো, এটা একটা ভালো কৌশল। আমার কিন্তু ভুল কৌশলগুলোতে আসতেছি। সামারির শুরুতে, শুরুতে বা প্রথম বাক্যে, বা প্রথম বাক্যে প্যাসেজের মূল আইডিয়াটি লেখা যেতে পারে। মূল আইডিয়াটি লেখা যেতে পারে। আচ্ছা, যেমন 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 তুমি পেশারের সময়টা শুরু করতে পারো, দিস প্যাসেজ পেজ অ্যাটেনশন। তুমি আরো প্যাটার্ন বের করতে পারো, যেমন দিস প্যাসেজ পেজ অ্যাটেনশন কোন বিষয়ে বলো তো? টু দা, ক্লাইমেট। হ্যাঁ, টু ওই যে ডট ডট, ইমপ্লিমেন্টেশন অফ ক্রিয়েটিভ, ধরো IMC, ইমপ্লিমেন্টেশন অফ, কি বলো, ক্রিয়েটিভ এডুকেশন মেথড। বুঝছো কিনা? জাস্ট এটা দিয়ে শুরু করলাম, দিস প্যাসেজ পেজ অ্যাটেনশন। অথবা উম, অথবা অথবা তুমি লিখতে পারো, এটা ভালো লিখতে পারো, দ্যাট ইজ দা। অথবা যেমন গতবার কি আসছিল বলো তো? গতবার কি না আসছিল মেসেজটা? ধরো চাইল্ড লেবার, মানে যেটি আসুক, ইকোট্যুরিজম। ইকোট্যুরিজম, ইকোট্যুরিজম নিয়ে যেটা আসছে আর কি, আর একটু হয়তো ড্যাশ, মানে ইকোট্যুরিজম নিয়ে যেটা মূল বক্তব্যটা আছে, ড্যাশ ইকোট্যুরিজম। দেখে আমি প্যাসেজটা একটু দাঁড়াতে, দেখেন প্যাসেজটা একটু দেখেন প্যাসেজটা। ইকোট্যুরিজমে তো ছিল, তাই না? আচ্ছা, মূলত এটার কিছু প্রবলেম প্রবলেম আলোচনা, ইকোট্যুরিজমের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে, তাই না? তাই কিনা বলো একটু, আমার কাছে যতটুকু মনে হলো। তাহলে আমি যদি বলি, গতবারেরটা যেমন ধরো 46-এর 45 মতো আমরা শুরু করতাম, তা 45টা ধরো 45-এরটা আমি যেভাবে লিখতে পারি, ধরো অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ এন্ড চ্যালেঞ্জ, না, ধরো দ্য প্রমিস, PROMISE, প্রমিস অ্যান্ড, ধরো ডিসঅ্যাডভান্টেজ বা সরি চ্যালেঞ্জ, পেরিল, পেরিল বলতে পারি। পেরিল বান ঠিক আছে কিনা, পেরিল অফ ইকোট্যুরিজম, এটা লিখলা। ইজ দা ফোকাল
অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ। দিস ইজ বেটার। আমি মনে করি তুমি এটা লিখবা। ড্যাশ, সামারি শুরুতে লিখে ফেললা, ড্যাশ ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ। এটার সুবিধাটা কি? আহ এটার সুবিধাটা কি? এর ফলে এর ফলে পরীক্ষক এর ফলে পরীক্ষক সহজে বুঝতে পারবেন যে পারবেন যে কি বুঝতে পারবে বলো? প্রার্থী প্যাসেজের মূল বক্তব্যটি ক্যাচ করতে পেরেছে, স্পষ্টভাবে ক্যাচ করতে পেরেছে। খুব ভালো করে কথা বুঝো, মানে এটা অনেক অ্যানালাইসিস করে এগুলা, এই মানে তোমার আইডিয়া গুলো শেয়ার করতেছি। আগে একজন পড়ে শোনো। কখনো কখনো সামারি এর শুরুতে বা প্রথম বাক্যে প্যাসেজের মূল আইডিয়াটি লেখা যেতে পারে, যেমন দিস প্যাসেজ টেক অ্যাটেনশন টু ইমপ্লিমেন্টেশন অফ ক্রিয়েটিভ এডুকেশন মেথড, অথবা 45তম বিসিএস এর দ্য প্রমিস অ্যান্ড পেরিলস অফ ইকোট্যুরিজম ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ। এর ফলে আচ্ছা পরীক্ষক সহজেই বুঝতে পারবেন যে প্রার্থী প্যাসেজের মূল বক্তব্যটি স্পষ্টভাবে ক্যাচ করতে পেরেছে। আচ্ছা, একটু কথা শোনো, খুব ভালো করে কথা শোনো তুমি। আচ্ছা বলো, তুমি ভিতরের লাইনও পড়ো নাই, তুমি আমার প্রথম লাইন পড়া, এই যে প্রথম লাইনটা আমি বললাম যে দ্য পেরিলস বা বললাম যে দ্য অ্যাডভান্টেজ এন্ড চ্যালেঞ্জেস অফ ইকোট্যুরিজম ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ। তুমি সত্যি করে বলো তো, তোমার পুরো প্যাসেজের একটা মূল কথা তোমার ভিতরে গেছে কিনা? জি স্যার। পুরো প্যাসেজের মধ্যে তাই বলা হয়েছে, এটা একেবারে এক বাক্যে তোমার করে হয়েছে। এরপরে মানে খুব ভালো করে মাথা এটা, এই কৌশলটা ব্যবহার করবাই। তো প্রথম লাইনটা কিভাবে লিখবা তারও একটু কলা কৌশল আছে, সিক্রেট। এখানে সিক্রেট আছে, বেশ কয়েকটা সিক্রেট আছে, দাঁড়াও। হম তবে এখানে আমি একটা আরেকটু কথা বলি, আরেকটু কথা ঠিক রাখবো এখানে। প্রয়োজনে এই যে এই অংশটা না, দ্যাট ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য, কই না? তো এটা না, খুব চিন্তা ভাবনা করে প্রয়োজনে খালি খুব চিন্তা ভাবনা করে লিখবো, খুব চিন্তা ভাবনা করে প্রয়োজনে প্রথমে খালি রেখে, প্রথমে খালি গ্যাপ রেখে যাব, পরে লিখবো। আমি কি বুঝাইতে চাচ্ছি কিনা, যাব পরে লিখবো। এই আমার মূল কথাটা বুঝছো তোমরা এখানে? যেন এই যে কি, ড্যাশ ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ, এই ড্যাশের মধ্যে যেন স্যার তোমার যা চিনে যায় যে তুমি মানে সত্যি মূল বিষয়টা ধরে ফেলছো। এইখানে এই শব্দ চয়নটা খুব নান্দনিক হওয়া চাই, হ্যাঁ। ধরো একটু ক্রিয়েটিভ, ধরো ওই যে আহ, এই যে প্রবলেম অফ চাইল্ড লেবার হ্যান্ড, ওই যে এরপরে প্যাসেজটার মধ্যে তুমি ইয়ে করলা, এই দুই তিনটে শব্দের মধ্যে তুমি মূল কথা নিয়ে আসলা। দ্য প্রবলেম হিস্ট্রি, the the problem in history and impact on of child labor and its impact on society is the focal attention of the passage. কথাটা বুঝো, the the history of কি বলো, child labor and its impact on society is the focal attention of the passage। মাথায় কি ঢুকছে? এখন আমি বললাম যে এই যে প্রথম যে এই অংশটা খুব মানে এই অংশটা কি করতে বলছে বলো, কোনটার কথা চিন্তা ভাবনা করে লিখতে বলছে, একজন বলো, হেল্প করো। আর এই যে ফাঁকা জায়গা যেটা, হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ দ্য ফোকাল অ্যাটেনশন, কারণ
হয়তো স্যার স্যার হেডিং অফ হইতে দ্য পারে। প্যাসেজ হবে। হ্যাঁ, হয়তো স্যার এরকম কইছে যে এটা পড়ে আর বাকিটা হয়তো ইয়ে করে না, এটা পড়ে স্যার খুশি হয়ে গেছে। ওকে, হ্যাঁ, আচ্ছা। তারপরে লিখো সিক্রেট, একটু কথা লিখে রাখো সিক্রেট। স্যার স্যার প্যারাফ্রেজে কি প্যাসেজ ইডিয়ম ফ্রেজ ইউজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, বলতেছি আচ্ছা আচ্ছা, প্যারাফ্রেজিং এর মধ্যে ইডিয়ম ফ্রেজও ব্যবহার করা যায়, সমস্যা নাই তো। 9 নম্বর, পরে বলতেছি, সিক্রেট পরে বলি। স্যার হুম। প্যাসেজের প্যাসেজের ক্ষেত্রে হচ্ছে প্যাসেজ এরকম হচ্ছে দ্য প্রেজেন্ট ফেজ অফ এই এটা না লিখে হচ্ছে যদি আমি বলি যে হচ্ছে হেয়ার দ্য অথার ট্রাই টু রিপ্রেজেন্ট দ্য আইডিয়া অফ এই এরকম লেখা তাই যাবে অথারের উপর তাই বেস্ট মানে করে। মানে তাই 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 বলছে, মানে হেয়ার দ্য অথর বলো, যাই বলো, দ্য প্যাসেজ বলো, মানে মূল বক্তব্যটা প্রথম লাইনে লেখা যায়। আমি জাস্ট দুইটা মডেল দেখাইছি আর কি। বুঝছো না বিষয়টা? এটা তো কোনো ইউনিভার্সাল কোনো নিয়ম নাই এখানে। তুমি যত সুন্দরভাবে মূল কথাটা উপস্থাপন করতে পারো। সিমিলি মেটাফর সহ সকল ধরনের সিমিলি, SIMIL, সিমিলি মেটাফর সহ। স্যার সিক্রেটটা বলা হয় নাই। না, সিক্রেট একসাথে সব সিক্রেট লিখবো। সিমিলি মেটাফর সহ সকল ধরনের আলংকরিক, সহ সকল ধরনের আলংকরিক। আলংকরিক, কাব্যিক, স্যার ধরনের কাব্যিক, পর কি লিখছেন আমি বুঝতে পারছি না, ধরনের পরে কি অলংকার, অলংকার আর কি, অলংকার, আলংকরিক, কাব্যিক, আহ অতি ধরো অপ্রচলিত, অ- আলংকরিক কমা দিয়ে লিখছি, আলংকরিক, কাব্যিক, অপ্রচলিত, প্রাচীন প্রাচীন। ডিকশন শব্দ কি? ডিকশন মানে কি? ল্যাঙ্গুয়েজ আর কি, তাই না? শব্দ চয়ন। স্যার শব্দ শব্দ চয়েস করা আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, শব্দ চয়ন কি? শব্দ চয়ন সামারিতে অবশ্যই প্রয়োজন, সামারিতে বর্জন করা প্রয়োজন, প্রয়োজন। যেমন আমি দেখাই, যেমন একটু কথা শোনো, তুমি বলো যে কি উদাহরণ বুঝাইলেন। যেমন ধরো সেলাই কম্পে, এটা এটা এবারে ভালো একটা উদাহরণ নেব। শেল আই কম্পেয়ার দি টু, কে বলতে পারবা কার কবিতা? স্যার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আঠারো উইলিয়াম নম্বর সনেট। শেক্সপিয়ার। থ্যাংক ইউ। স্যার শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার, সরি। শোনো, কিছু প্রশ্ন স্যার শেক্সপিয়ারের সনেট। বিভিন্ন পরীক্ষার্থীরা খুব সচেতন থাকবে। কিছু প্রশ্ন, সাধারণ কিছু প্রশ্ন যেটা একেবারে পিলি পাচ্ছি, এদের পড়া পারা উচিত। এটা না পারলে আমরা কি ধরে নেবো? কার কাছ থেকে প্রশ্ন নিছো? ড্রাইভারের কাছ থেকে। হ্যাঁ, ঠিক আছে। দেখো তো এখানে কিছু, যারা আমরা বিশেষ পরীক্ষার্থী, তারা কিন্তু কিছু বিষয় খুব, কিছু কমন বিষয় খুব ভালো করে আমাদের জানা আছে, তাই না বলো? যেমন ধরো চিনি খেলে ডায়াবেটিস হয় কিনা, হয় কি হয় না বলো? হয় না স্যার। হয় না। চিনি খেলে হয় কমন, না স্যার, হয় না। কমন প্রশ্ন না? এটা হলো যে, এই যে ইনসুলিন কোথায় নির্গত হয়? জি স্যার। আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড। তাই অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। অপশনে দেওয়া ছিল অগ্নাশয় নাকি প্যানক্রিয়াস, মনে আছে কিনা? এটা দুইটা কিন্তু দেখবো তো, দুইবার বিশেষ পরীক্ষা আসছে। অপশনে দেওয়া আছে অগ্নাশয় নাকি প্যানক্রিয়াস, মানে ইন্ডিয়া না ভারতের মতো অবস্থা। হ্যাঁ, shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. এই হলো আমার কথা। সনেট 18, 18 নম্বর সনেট, 18, শেক্সপিয়ার। এই বাক্যের অর্থ কি বলো? এখন বলো ওল্ড ডিকশনটা কোথায়? ওল্ড ডিকশন এখানে কোথায় পেয়েছো? দি
স্যার দে। স্যার দো 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 তো যেটা হ্যাঁ, দি দি ওল্ড ডিকশনারি, যে দি মানে হলো কি বলো, শ্যাল আই কম্পেয়ার, দি মানে ইউ, ইউ টু এ সামার ডে, দাও মানে কি ইউর ইউ, ইউ সরি আর এখানে তুমি ইউ আর লেখো না, এখানে ছিল আর্ট, শেক্সপিয়র ল্যাঙ্গুয়েজটা কিন্তু আর্ট ছিল। আর্ট মানে কি বলো, আর্ট, এটা সামারি কি বলবো, আমার বাক্যটা বলেছে যে বন্ধু আমি কি তোমাকে বসন্তের কোনো দিনের সাথে তুলনা করতে পারি, মানে গ্রীষ্মের কোনো দেশ, মানে যে আমেরিকা বা ইয়াতে কিন্তু সামার মানে বসন্তকাল, তাহলে শ্যাল আই কম্পেয়ার দিস টু সামার ডে, বন্ধু আমি কি তোমাকে বসন্তের কোনো দিনের সাথে তুলনা করতে পারি। তারপরে উম, আহ, আহ, বলছে যে পরের লাইনে বলছে যে না, তাই না, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি বসন্তের দিনের চেয়ে অনেক সুন্দর, অনেক কি বলো নাতিশীতোষ্ণ। তাহলে এখানে আমরা সামারিটা, এই সামারিটা কি হইতে পারে, এবার সামারি ভাবে লেখা রাখো এটা, সামারি। তাহলে হিয়ার দ্য পোয়েট poet did not want to compare his friend কিসের সাথে বলো, টু এ সামার ডেজ ডে অফ সামার বা সামার ডে। কারণ বলছো যে বসন্তের মধ্যে 2 মাস পরে বসন্ত চলে যায়, তোমার মধ্যে 2 মাস পরে চলে যাবে না, বসন্তের মাঝে মধ্যে মাঝে মধ্যে প্রচন্ড ঝড়ো বাতাস আসে, তোমার মধ্যে এরকম উচ্ছৃঙ্খলতা নাই, প্রচন্ড রোদ ওঠে, তোমার মধ্যে এরকম রুক্ষতা নাই, এরকম অনেকগুলো তুলনা করে বলছেন যে সো লং so long as man can breathe or eyes can see, so long live this and this gives life to thee, ততদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে আর চোখ দিয়ে দেখতে পাবে, শ্বাস নিঃশ্বাস নিবে, ততদিন পর্যন্ত এই সনেটও বেঁচে থাকবে আর তোমার নামও মনে রাখবে বন্ধু। এভাবে কবিতার বন্ধুকে ইমর্টাল করেছেন। ওকে, কত নম্বর? স্যার 10। 10 নম্বর। 10। উম 10 সামারিতে কোনো বাক্য বা বক্তব্যের পুনরাবৃত্তি হওয়া, কোনো বাক্য বা বক্তব্যের পুনরাবৃত্তি হওয়া, পুনরাবৃত্তি হওয়া কি বলো, মারাত্মক দূষণ। এমনি নিতে পারতেছি না অনেক কিছু, তুমি পুনর দূষণ। আচ্ছা, 11 নম্বর। প্রেসিতে পিআরই সিএস, প্রেসি সাধারণত কিসেতে, সাধারণত প্যাসেজের চেয়ে একটু ছোট হয়, সরি সামারিতে, সামারিয়ার চেয়ে কিছুটা ছোট হয়, কিন্তু ছোট হয়। প্রেসিতে টাইটেল দিতে, সামারিতে কি দিতে হবে, সামারিতে তবে প্রশ্নে চাইলে দিতে হবে। স্যার এই ক্ষেত্রে টাইটেলটা কি প্রথমে লিখতে হবে একদম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, টাইটেলটা শুরুতে লিখে দিবে, সমস্যা নেই, লিখতে হবে, অথবা নিচে লিখতে পারো, কোনো সমস্যা নেই, নিচে প্যাসেজ লিখে নিচে লিখতে পারো সুইটেবল টাইটেল। আচ্ছা, একটু কথা শোনো,
12, সামারি লেখার সবচেয়ে আদর্শ পন্থা হল, সামারি লেখার সবচেয়ে আদর্শ পন্থা হলো প্যাসেজের মূল ভাবটি টি মনে মনে বাংলায় মনে মনে বাংলায় তৈরি করে, এটি হলো মূলত সিস্টেম আর কি। যে ধরো পুরো প্যাসেজটা কি পড়ছো সেটা মনে মনে বাংলায় তৈরি করে ইংলিশে ট্রান্সলেট করে লিখে দিই, ইংরেজিতে ট্রান্সলেট করে লিখে দেওয়া, ইংরেজিতে ট্রান্সলেট করে লিখে দেয়া। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে শিক্ষাতে যাচ্ছি, শিরোনাম লেখার কলা কৌশল, টাইটেল লেখার কলা কৌশল, টাইটেল লেখার কৌশল, শিরোনাম 13, TITLE, টাইটেল লেখার কৌশল। এটা হলো ড্যাশ অফ ড্যাশ, তার বুঝছো কিনা? ড্যাশ অফ ড্যাশ অথবা ড্যাশ ইন ড্যাশ মানে কি? তোমরা আছো কিনা? একটা বলো, ড্যাশ অফ ড্যাশ বা ড্যাশ ইন ড্যাশ বলো না একটা। ফার্স্টে ভার্ব দিব আর লাস্টে নাউন দিব। না, কিচ্ছু না। দেখো, যেমন টাইটেল লেখার সবচেয়ে সহজ কৌশল, যেমন থ্রেট অথবা রিস্ক, impact of global warming. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, হ্যাঁ হ্যাঁ, অফ ক্লাইমেট চেঞ্জ, হরর অফ, বলো হরর অফ কি? Horror. COVID-19, হ্যাঁ ডিফরেস্টেশন। হ্যাঁ, ডিফরেস্টেশন। dreadful situation of child labor in Bangladesh. The right use of time, right use of time, right use of time, তোমার এই তোমার charismatic leadership, লিডার, এই কে রে এটা? ও বঙ্গবন্ধু আবেদ আলী স্যার। আবেদ আলী, আমি দেখছি আবেদ আলীর নাম বললাম না, সবার সামনে তুমি মির্জা ওবায়েদ। লজ্জা পাইবে এই জন্য নাম বলিনি। ওকে, ক্যারিসমেটিক লিডারশিপ অফ কি বলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই না? ওকে, এটা হলো, দেখো একটা খুব, তুমি প্রত্যেকটাতে ড্যাশ অফ ড্যাশ চিন্তা করো, দেখো ইজিলি তুমি মানে একটা দ্রুত মানে ও শিরোনামে, টাইটেলে সাধারণত আর্টিকেল আর্টিকেল বসান, টাইটেলে সাধারণত কি বসে না বলো? আর্টিকেল বসে না। আমার কথা বুঝছো কিনা?
এবং প্রিপোজিশন ছাড়া স্যার এবং টাইটেলটা কি এক লাইন বা দুই লাইন না তিন লাইন লিখতে হবে এরকম কোনো কিছু আছে? অনেক আমি তো স্যার বললাম টাইটেল দুই ফ্রেজ লাইন আকারে লিখে। লিখলে তো এক লাইন 2 লাইন লিখলে তো নষ্ট হয়ে যায়, টাইটেল তো খুব ছোট কিন্তু চিন্তা করতে হবে। আচ্ছা, জি, স্যার। তবে আচ্ছা টাইটেলে সাধারণত আর্টিকেল বসে না। উম, তবে প্রেপোজিশন, ধরো প্রেপোজিশন, কনজাংশন, কনজাংশন ছাড়া বাকি শব্দগুলো কিসের ক্যাপিটাল লেটারে লেখা যেতে পারে? ক্যাপিটাল লেটারে লেখা যেতে পারে, কিন্তু বাধ্যতামূলক। এটা কি বাধ্যতামূলক? তবে বাধ্যতামূলক নয়, এটাও লিখে রাখো। আবার বলো না যে ডেইলি স্টার দেখো কোনোটাই কি কি শিরোনাম ক্যাপিটাল লেটার আছে কিনা। বাধ্যতামূলক নয়। এখন পড়ে শোনাও, টাইটেলে সাধারণত আর্টিকেল বসে না। টাইটেলে আর্টিকেল না স্যার বসাবো না, এটাই লেখো। স্যার একটা হ্যাঁ। কথা জানার ছিল স্যার। হুম। স্যার ক্যাপিটাল লেটার কি প্রথম ওয়ার্ডটার ক্ষেত্রে না সবগুলো না ওয়ার্ড না না, বা এই যে থ্রেট অফ সবগুলো ক্লাইমেট লেটারের চেঞ্জ, ক্ষেত্রে? এই যেটা থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ, এই যে ড্রেডফুল সিচুয়েশন অফ, মানে প্রত্যেকটা শব্দের আর কি ছাড়া এই যে বাকি শব্দগুলো লেখা আছে তো, এই যে হলো বাকি শব্দগুলোর মানে সব নাকি প্রথম বর্ণ, বাকি শব্দগুলোর প্রথম প্রথম বাকি শব্দগুলোর প্রথম বর্ণ, বুঝছো না? এই কথা ক্লিয়ার? Yes, sir. স্যার এটা লেটার টু এডিটরে ইউজ করা যাবে না? হ্যাঁ, কোনটা? লেটার টু এডিটরে লেটার সেম, টু সব এডিটর সব জায়গার মধ্যে সর্বত্রই টাইটেল লেখার এটাই হলো কৌশল। টাইটেল লেখা আর ওকে। লেটার টু এডিটরে তো ইয়া দেয়াই আছে। কি দেয়া আছে বলো? টাইটেল তো দেয়াই থাকবো। দেয়াই থাকে, হ্যাঁ। ওকে, এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, তোমার বিসিএস পরীক্ষায় এবার হলো বাস্তব স্যার কথায় ভালো আসছে। হবে কিভাবে লেখা, ক্যাপিটাল দেওয়া হুম, নাকি না দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ভালো হবে কোনটা, ক্যাপিটাল দিব নাকি দিব না? ক্যাপিটাল দিলে ভালো লাগে আমার কাছে, যদিও এটা বাধ্যতামূলক না। ডেইলি স্টার দেখো কোনোটা ক্যাপিটাল লেটার দেওয়া নেই ভিতরে, প্রথমটা ছাড়া বাকিগুলো ক্যাপিটাল লেটার নেই, কিন্তু দিলে এটা স্যার একটা আলাদা। শুধুমাত্র প্রথমটা আছে, বাকি সব হচ্ছে স্যার নাই, ই করে হ্যাঁ। তো স্কুল। আমি কি দিতে হবে লিখছি না দেওয়া যেতে পারে বলছি? দিতে পারে বাধ্যতামূলক স্যার। নয়, বাধ্যতামূলক নয়। আচ্ছা, এবার হলো মানে চোরাই বুদ্ধি আর কি। উম, একদমই দাঁড়াও, এটা হলো কি কি বলা যায়, কেতাবি জ্ঞান কাজে না লাগলে, কেতাবি জ্ঞান বিশেষ পরীক্ষায়। স্যার দেয়ালে পিঠ থেকে গেলে। হ্যাঁ, কেতাবি জ্ঞান কাজে লাগাতে না পারলে। আমার বললাম কথা স্যার বুঝছো? দেয়ালে পিঠ থেকে গেলে। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস, একটা ভালো কথা বলছো। কেতাবি জ্ঞান কাজে না লাগাতে পারলে মানে এগুলো দেয়ালে পিঠ থেকে গেলে, পিঠ থেকে গেলে, থেকে গেলে, হ্যাঁ ঠিক আছে করবা। আচ্ছা, এটা হলো আমার শিরোনাম। তাহলে লিখো, বিসিএস পরীক্ষায় সময় স্বল্পতার কারণে, সময় স্বল্পতার কারণে, স্বল্পতার কারণে বা প্যাসেজটি খুব কঠিন মনে হলে, এটাই হবে, এটাই বেশি এই প্যাসেজটি খুব কঠিন মনে হলে, কঠিন মনে হলে
থিমেটিক কোশ্চেনের প্রশ্নগুলো প্রশ্নে প্রশ্নপত্রে প্রদত্ত থিমেটিক কোশ্চেন থিমেটিক কোশ্চেন গুলো ধারাবাহিকভাবে ধারাবাহিক আমি তোমাদের দেখাইতেছি ধারাবাহিকভাবে পর্যালোচনা করলে একটি ভালো সামারি লেখা যেতে পারে। আমি এখনই দেখাইতেছি। কথা শুনো, আমি বলতেছি। অতএব থিমেটিক কোশ্চেন লেখার পূর্বে অতএব থিমেটিক কোশ্চেন লেখার পূর্বে সামারি লেখা চরম বোকামি হবে। লেখার পূর্বে স্যার এবার সামারি তো স্যার মানে সিকোয়েন্স হ্যাঁ মেনটেন করে আপনার লেখা লাগবে। এখন এবার এটা দেখাই না, সামারি লেখা চরম বোকামি হবে, চরম বোকামি হবে। এছাড়াও বিশ্বদ্বার সবুজ এটা কথা বলে রেখেছি। বিশ্বদ্বার এটা কারণ ইংলিশ পরীক্ষায় ইংলিশ পরীক্ষায় পরীক্ষায় হুম তোমার প্রশ্নোত্তর ধারাবাহিকতা রক্ষা করা, ধারাবাহিকভাবে লেখা অবশ্যই পৃষ্ঠে দিয়ে পৃষ্ঠে দিয়ে স্যার এখন স্যার সব সাবজেক্টে ধারাবাহিকভাবে লেখা বাধ্যতামূলক করে দিয়েছে তার না পিএইচডি থেকে। দাদা ইয়ে করছে আমার ইংলিশে দ্বারা বাধ্যতামূলক করে নাই। আচ্ছা এখন তোমার আমি একটু অন্য প্রশ্নগুলো তো কম্পোজ করা নাই, তো আমার আমি প্রশ্নটা বের করে নিই, ঠিক আছে কেন? ওকে, শেয়ার করছি। হয়নি স্যার এখনো। ওই দেখো প্রশ্নগুলো একবার পড়ো। হোয়াট আর দ্য মেইন নেমস অফ ইকোট্যুরিজম। ওকে, হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখো। আমি যদি মানে ইয়ে করো তুমি এই পুরা প্যাসেজটারে আমার আগে একটা কথা স্বীকৃতি দাও। পুরা প্যাসেজটারে গবেষণা করার আগে আমি যদি সামারি লেখার সময় এই ক্লু গুলা ব্যবহার করি প্লিজ, যে প্রথমে ড্যাশ ইজ দা, প্রথমে আমি কি লিখছিলাম বাক্যটা বলো তো একটু। ওই যে কি লিখছিলাম, পেরিল, প্রমিস এন্ড পেরিল অফ ইকোট্যুরিজম ইজ দা ফোকাল অ্যাটেনশন অফ দা প্যাসেজ, তাই না? জি স্যার। এরপরে আমি বললাম যে তোমার বেসিক্যালি দ্য মেইন টার্গেট অফ ইকোট্যুরিজম দিয়া আমি এখানে একটা বাক্য লিখলাম। একটা অবশ্যই কোথা থেকে ইয়ে করবো না বলো। প্যাসেজ থেকে কপি করবো না স্যার। এরপরে তোমার এই যে হোয়াট ডাজ দ্য সাকসেস অফ ইকোট্যুরিজম ডিপেন্ড, হোয়াট ইনিশিয়েটিভ হ্যাভ দ্য হোটেলস টেকেন, এরপরে ডিফাইন ইকোট্যুরিজম, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম।
আচ্ছা, এখন আমার আগে এই উত্তর লেখার আগে আমার একটা কথা বলাই, যেখানে যে 6টা প্রশ্ন দেওয়া আছে, এই এই 6টা প্রশ্ন, এই কথা শোনো, এই 6টা প্রশ্ন প্যাসেজের কি পয়েন্ট কিনা, এই 6টা এই পুরো প্যাসেজের মধ্যে যে মূল বক্তব্যটা এই 6টা প্রশ্নের উপর 6টা প্রশ্নের মধ্যে আছে কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা স্যার। আমার কথা বুঝো, আমি আমি কিন্তু তোমার এখন হাইকোর্ট দেখাচ্ছি না, এখন পুরাই তোরাই বুদ্ধি দেখাইতেছি। তুমি আগে প্রত্যেকবার দেখো এই, এবং ধারাবাহিক ভাবে আছে। আমার কথা আরেকবার শোনো, এইখানে যে 6টা পয়েন্ট ধারাবাহিক ভাবে 6টা প্রশ্ন হচ্ছে, এই 6টা প্রশ্ন প্যাসেজের মধ্যে ধারাবাহিক ভাবে আছে কিনা বলো। জি জি স্যার। স্যার, ধারাবাহিক ভাবে থাকে। এই 6টা পয়েন্ট কি মানে মাইনর নাকি মেজর? স্যার মেজর। 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 তাহলে সামারি থিমেটিক কোশ্চেন তো লিখে ফেলছো, লেখার পরে ইতিমধ্যে তোমার একটা ধারণা হয়েছে। তুমি শুধু এখন কি নিবা, এই ধরো এবার ওই যে ফোকাস শব্দ পেয়েছে, তারপরে এটার মেইন এইমটা নিয়ে একটা লাইন লিখলা, এরপরে তোমার কি বলো ওই যে এটার সাকসেসটা কোন জায়গায় ডিপেন্ড, এটা নিয়ে একটা বাক্য লিখলা। এই প্রত্যেকটা থেকে যদি একটা বাক্য তুমি নির্যাস করে বের করে নিয়ে আসো, সামারি হবে। তুমি যদি না হয় আমার বললো। এবং আমি গত পরীক্ষাগুলোতে এটাতে বেশ সাফল্য পাইছি। এই যে যারা বলো যে এই ওই যে মেয়েদি যারা এই যে সামারিতে ইয়া করছে, মানে ধরো ভালো নম্বর পাইছে বা ইংলিশে ভালো নম্বর পাইছে, এটা আমি কার্যকর কারণ কি হয়েছে ধরো তোমার আমি বললাম যে কি ওই যে এইভাবে এটা তো এতক্ষণ যেগুলো এটা বিশ্বাস করো কেন যে হাইকোর্ট দেখেছে। এই শুনতেছো? জি স্যার, শুনতে পাচ্ছি। এখন শোনা স্যার যাইতেছে, স্যার মাঝখানে স্যার, আবার শোনা একটু যাইতো না। এতক্ষণ যা দেখাইছি তা হইলো হাইকোর্ট, মানে অর্থাৎ এইভাবে লিখো ওইভাবে লিখো, এই হ্যাঁ অনেক পরামর্শ দেওয়া সহজ। আমার আমার কালকের ক্লাসে আপনারা দেখবা যে আমাদের হাইকোর্ট দেখান। শোনো, পরামর্শ দেওয়া সহজ কিন্তু কালকের ক্লাসে আমি যখন দেবো না, পরামর্শ অনুযায়ী কাজ করাটা কঠিন। একটা সামারি লেখা তো টাফ। আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় সামারি, আর পরে মনে হয় রিকনস্ট্রাকশন। পুরো প্যাসেজ গুলো আমি 20 কথা বুঝতেছি না। আর আমার তো আনলিমিটেড টাইম নাই। টাইম আছে কিনা সেটা বলো। না স্যার, টাইম নাই স্যার। আনলিমিটেড টাইম নেই, তাহলে মুদ্রা কথা হলো যদি বলো যে এতক্ষণ ক্লাসের মধ্যে কি শিখাইছেন, তোরামি শিখাইছি একটা তোরামি। তোরামিটা হলো একদম ধারাবাহিকভাবে কল্পনা করবা যে 6টা প্রশ্নের একটা একটা করে বাক্য লিখবো। একটা বিশ্বাস করো 12 থেকে 14 হয়ে যায় ইনশাল্লাহ। এটা হলো আমার বাস্তব জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা পর্যবেক্ষণ। আর ওই যে হাইকোর্ট যতক্ষণ দেখে দিয়েছিলাম না থিওরি, থিওরিতে যত যাইবা তত তুমি তোমার গল্পের ধারাবাহিকতা হারাবে। মানে তুমি এটা যে একটা কম্প্যাক্ট হওয়া লাগবে না, এটা গল্পের মধ্যে হওয়া লাগবে না, এটা আর হবে না। আমি হাতে কলমে দেখাই দেবো তোমার প্রশ্নগুলো দিয়েই আমি সামারি গানে ফেলতে পারবো। এই থিমেটিক কোশ্চেনের ক্লাস আইসা। আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার, এই যে থিমেটিক কোশ্চেন গুলো তো ওইখানে তো কপি করতে নিষেধ করে দেয়, তার মানে কি স্যার আমি, কিন্তু কোশ্চেনের অ্যান্সার তো অ্যাকচুয়ালি ওই প্যাসেজের মধ্যেই থাকে, তাহলে কি স্যার আমি ওই কোশ্চেনের অ্যান্সার গুলো প্যারাফ্রেজ করে লিখবো তাহলেই হবে? হ্যাঁ, প্যারাফ্রেজ করে লিখবা, মানে উত্তরটা মানে শোনো, এটা বইল না কারকে, এটা বলার মতো কথা না, এটা পড়ানোর মতো কথা না, কিন্তু পরীক্ষার হলের বাস্তবতাটা অন্য ভিন্ন বিষয়। এখানে ক্লাসে কি আর বলা যায় তোর আমি করবা, ক্লাসে হইলো ওই থিওরি। আর পরীক্ষার হলে বাস্তব, যেহেতু আমার দেখো থিমেটিক কোশ্চেন অনেক টাইম চলে যাচ্ছে, এরপরে ইয়াতে আমার ওইভাবে পারছি না। তো অতএব আমি আমি এই প্রত্যেকটা, আমার কথা তুমি শুধু শুনো, প্রত্যেকটা বিসিএস পরীক্ষার থিমেটিক কোশ্চেন গুলা প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে কল্পনা করলে তুমি যদি একটা একটা করে বাক্য অনুমান করো, আমারই 100% পাই। এটা আমি লেখা রাখেন বাজি দৌড়া বলবো তোমার। আমার কথা আস্থা আছে কিনা, হ্যাঁ বা না বল। জি স্যার, স্যার, এই অবশ্যই। কোয়েশ্চন গুলা, এটা স্যার কিন্তু 5 এটা কিন্তু মার্কের জন্য এই ভাই কোয়েশ্চন গুলা কতটুকু লেখা উচিত স্যার? কোনটা কোন 5 মার্ক? ওই যে ওই থিমেটিক কোয়েশ্চনের থিমেটিক আনসার গুলা কোশ্চেনের কথা বলছি স্যার। স্যার। এটা যায় না, থিমেটিক কোশ্চেনে আসো, যদি তুমি ভালো না পারো ইয়ে হবে। তুমি এত না, আচ্ছা, তাহলে এবার এরপরে ওই আরেকটা কথা দাঁড়াও, কই না তুই কই ইয়াটা আরেকটা একবার নিচে লেখা রাখো, ইয়ার সিক্রেট, টাইটেলের সিক্রেট। টাইটেলের সিক্রেটটা হলো ওই যে এখানে লেখা রাখো, টাইটেলের সিক্রেট। এটা বলছিলেন স্যার ফার্স্ট ক্লাসে। আবারও লিখে দিতে চাচ্ছি, টাইটেলের সিক্রেট। সিক্রেট হলো ওই যে 7 নম্বর প্রশ্ন আর কি। হ্যাঁ, লেটার টু এডিটরের, লেটার টু এডিটর, এডিটর লেটার টু এডিটর প্রশ্নটি পরিমার্জন করে।
লেটার টু এডিটর প্রশ্নটি থেকে ধারণা নিয়ে, আমি কথাটা স্পষ্ট, প্রশ্নটি থেকে ধারণা নিয়ে, ধারণা নিয়ে পাশাপাশি আহ, পাশাপাশি পাশাপাশি থিমেটিক কোশ্চেনগুলো আরেকবার পরে, আরেকবার পরে চিন্তা ভাবনা করে, খুব চিন্তা ভাবনা করে শিরোনাম লিখবো, খুব চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করে শিরোনামটি লিখবো, শিরোনামটি লিখবো। তার লেখাগুলো দেখা যাচ্ছে না ওই পাশের। তো কোনটা দেখতে পাচ্ছ না? ও, ওই পাশে চলে গেছে একজন করে। আমি কি বলতে চাচ্ছি, ধরো শিরোনাম হলো কি, পত্রিকা যেমন ধরো আলাদিন একটা, কালের কণ্ঠের একটা শিরোনাম ভাইরাল হয়েছে, বলো তো একটা শিরোনাম। বলো। ওই বেনজিরের ঘরে, বেনজিরের ঘরে আলাদিনের প্রদীপ। যত আকর্ষণীয় করা যায়, শিরোনাম হবে আকর্ষণীয়, শিরোনাম দেখে পড়বে বাকি। বেনজিরের ঘরে আলাদিনের প্রদীপ, আলাদিনের চেরাগ। ওকে, স্যার লিখতে পারে, লিখে শেষ করতে পারিনি, আগেই বুঝছেন না। লেখাটা শেষ করো। হ্যাঁ, স্যার লেখা দেখা যাচ্ছে না, আপনি একটু কষ্ট করে বলবেন একবার। ও, টাইটেলের সিক্রেট হলো লেটার টু এডিটর প্রশ্নটি থেকে ধারণা নিয়ে পাশাপাশি থিমেটিক কোশ্চেন গুলো আরেকবার খুব চিন্তা ভাবনা করে পরে, অর্থাৎ আরেকবার পরে খুব চিন্তা ভাবনা করে আহ শিরোনামটি লিখবো, আকর্ষণীয় করার চেষ্টা করব, আকর্ষণীয় করার। ওকে, লাস্ট কথা, সামারিটা, সামারি হবে শেষ কথা। সামারিটি পড়ার সময়, সামারি পড়ার সময় কথা বুঝায় না। সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে স্যার। আহ, এটা গতি গতি পাওয়া যায়। সামারি, এটা আমি কি বলতে চাচ্ছি বুঝছো কিনা, দেখা সাউন্ডে যায় প্রবলেম হচ্ছে। কয়েকটা আর কথা র্যান্ডম বোঝা টেক্সট যাচ্ছে লিখে না। দিচ্ছি, কয়েকটা বাক্য লিখে দিচ্ছি, এমনটা যেন না। মানে মনে হয় যেন একটা তুমি জাস্ট একটা একটা বাক্যের পরে একটা বাক্যের কোহেরেন্স আছে, এটা কি বলবো, কি বলতে পারি আমি? সামারি, সামারি, সামারি পড়ার সময় স্যার, আপনার কথা ক্লিয়ার না স্যার। যেন গল্পের মতো মনে হয়, যেন, আমি কি বুঝতে চাইছি বুঝছো কিনা? আর শুনতেও পাচ্ছেন না মনে হয়। গল্প বা প্রবন্ধের মতো নয়, প্রবন্ধের মতো নয়। মনে হয় মানে র্যান্ডম টেক্সটে সামারি লেখা যায় না। মানে র্যান্ডম টেক্সট, মানে তোমার আইসোলেটেড সেন্টেন্স আর কি। স্যার আপনার স্যার কি শুনতে সাউন্ড প্রবলেম পাচ্ছেন? হচ্ছে। স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার সামারি নাকি শুনতে পাচ্ছেন না? স্যার মনে হয় শুনতে পাচ্ছেন না। তাই কিছু প্রয়োজন মতো লিঙ্কার ব্যবহার করা হয়। লিঙ্কার, এই লিঙ্কার ব্যবহার করা উচিত।
একজন করে শোনো প্লিজ। স্যার স্যার আপনার গল্প কথা বা শোনা যাচ্ছে না প্রবন্ধের স্যার। মতো মনে পড়ে কি লেখা স্যার, বোঝা যাচ্ছে না। করে শোনো। স্যার স্যার আপনার বোর্ডের কথা ডান শুনতে পাশটা পাচ্ছি দেখা না। যাচ্ছে না। এই প্লিজ একজন করে শোনো। স্যার কিছু শুনতেছি না। স্যার আপনি কি শুনতেছেন? আসো নাকি তোমরা? স্যার স্যার শুনতেছি আপনি না কি কিছু। আপনার শুনতেছেন শুনতে আমাদের পাচ্ছি কথা? না। আর কিছুই শুনতেছে না। এই কথা শোনা যাচ্ছে স্যার না? 1-2 মিনিট থেকে আপনার কথা শোনা স্যার আমরা শোনা শুনতে আপনার যাচ্ছে কথা পাচ্ছি না। শুনি না স্যার। না স্যার, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ? স্পষ্ট কথা শুনতে পাচ্ছ? না সম্ভবত স্যার। স্যার এখন শোনা জি স্যার শোনা এখন যাচ্ছে। ক্লিয়ার শোনা যায় না স্যার। আচ্ছা, শেষ কথা। তাহলে এবার আলটিমেটলি কি বুঝতে বলো? আলটিমেটলি আমি যা বলতে যাচ্ছি তখন ধরে প্রথমে আমি ওই যে সামারিতে এগুলো লেখা যাবে, এগুলো লেখা যাবে না, এইভাবে এইভাবে করে সামারি লিখতে হবে, পুরো মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করতে হবে। পুরো প্যাসেজটা পড়ার পরে কি কি বুঝলাম, বুঝে আমি বাংলায় সুন্দর করে লিখলাম, এগুলো হলো সামারি বৈশিষ্ট্য। কোনো আলংকরিক লেখা যাবে না, পরামর্শ দেওয়া যাবে না, প্যাসেজে দেওয়া নাই এমন কথা আনা যাবে না। তারপরে তাই না, এরকম ধরনের কথাবার্তা বলছে, এগুলো হলো সামারির বৈশিষ্ট্য। কিন্তু যদি আমরা ঠেকায় পড়া যাই, তখন আমি প্রথমে কি কাজ করবো? তাহলে দৃষ্ট কথা দাঁড়াইলো এটা, দৃষ্ট কথা হইলো এটা, দৃষ্ট কথাটা বলে তো, দৃষ্ট কথা কি? প্রথম প্রথম স্যার বাক্য। শেষ শেষ দাঁড়াও, দাঁড়াও। প্রথমে প্রথমে একটি কি বলো? আহ উম, স্যার ডান পাশে দেখা যাচ্ছে না স্যার। ডান পাশে দেখাচ্ছ। প্রথম প্রথম প্রথমে একটি কি বাক্য লিখবো বলো? প্রথমে একটা কি বাক্য? প্রথমে একটি ওই কমন বাক্য লিখবো আর কি। কমন বাক্যটা কোনটা বলো? So this is the focal attention of the passage. ওই যে এটা কত নম্বরে আছে বলো? এটা আছে স্যার 8 নম্বরে। নোট 10 এটা লেখার পরে তারপরে উম, ইয়া ওই যে থিমেটিক কোশ্চেনের কিওয়ার্ড গুলা কি? থিমেটিক কোশ্চেন এর কিওয়ার্ড গুলো, মানে গোলদাগ দিয়ে রাখবো। সেই গোলদাগ দিয়ে গোলদাগ গোলদাগ লেখা থাকে, তাহলে তোমার পয়েন্টটা ধরতে সুবিধা হবে। গোলদাগ, গোলদাগ। আহ, গোলদাগ দিয়ে রাখবো, গোলদাগ দিয়ে 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 রাখবো, এবং একটি করে বাক্য আহ, এবং একটি করে অনুমিত বাক্য লিখবো, এবং একটি করে অনুমিত দুই একটি আর কি, দুই একটি করে অনুমিত বাক্য লিখবো। দেখাও হয় কেন? এই আমার কথা ক্লিয়ার এখন? হাতে কলমে ইয়ে শেষ হলো, পড়া আমি দেখাইতেছি, পড়া কি সামনে ক্লাসে সামারিটা আমি স্যার দেখাচ্ছি। শেষ কথাটা যদি আরেকবার বলতেন স্যার, ওইটুকু সময় সাউন্ড ডিস্টার্ব ছিল। শেষ কথাটা, শেষ জি কথা হলো স্যার। সামারি পড়ার সময় যেন গল্প বা প্রবন্ধের মতো মনে হয়। আইসোলেটেড সেন্টেন্সে সামারি লেখা যাবে না, তাই প্রয়োজন মতো লিঙ্কের ব্যবহার করতেছে। মানে তুমি 5টা খণ্ডিত বাক্য সামারি লিখে যাচ্ছ, এটা হবে না। এটা কিসের মতো মনে হবে বলো? এটা পড়ার সময় যেন একটা মোহনীয়তা থাকে, যে একটা বাক্য পড়ার পরে আরেকটা বাক্য পড়ার জন্য চাহিদা থাকে। কি বলছি বলো? জি স্যার। মানে স্যার এক মানে ওই আলাদা আলাদা বাক্য যেন না হয় স্যার, মধ্যে লিঙ্কার ব্যবহার করা লাগবে, যাতে মনে হয় আরেকটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক আছে। এটাকে বলা যায় শেষ কথা হলো র্যান্ডম টেক্সটের সামারি লিখবো, র্যান্ডম একটা সিকোয়েন্স থাকবে আর কিছু। টেক্সটে লিখবো। হ্যাঁ হ্যাঁ,
যেন বিচ্ছিন্ন কতগুলো বাক্য তুমি লিখে দিচ্ছ এমনটা যেন না হয়। আর শেষের কুবুদ্ধিটা আমাদের বলে দাও, কুবুদ্ধি শেষ পর্যন্ত ভরসা। আমি জানি, আমি আমার এটা মানে অধিকাংশ ক্ষেত্রে আর কি। কুবুদ্ধি বুঝছো তো? এই কুবুদ্ধি কি পাইছো? থিমেটিক কোশ্চেনের কিওয়ার্ড। প্রথম বাক্যটা, প্রথম প্রথম আমার 15 মিনিটের কাজ করার জন্য এটাই বেটার। প্রথম বাক্যটা এইভাবে সুন্দর লেটার করে টু একটা এডিটর। পড়া বাক্য লিখলাম, তারপরে ওই থিমেটিক কোশ্চেনের কিওয়ার্ড গুলার গোল দাগ দিয়ে রেখে রেখে প্রত্যেকটা বাক্য থেকে একটা অনুমান করে বাক্য লিখবে, দুই একটা করে দেখা শেষ পর্যন্ত একটা। ইনশাল্লাহ দেখো যে কাজটা হয় কিনা, দেখো, আমিও দেখাবো। ওকে। স্যার এটা কি সিরিয়ালে লিখতে হবে স্যার? আমি যদি প্যাসেজের শেষ প্যারা থেকে যদি লাইনটা প্রথমে আনি, বা শেষের বা প্রথম প্যারাটা হবে থেকে না, একটা সামারি হবে না, সামারি হবে না। সামারি যদি তুমি শেষের না 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 হবে না, হবে না। তবে থিমেটিক কোশ্চেন গুলো ভাগ্য ভালো যে আমাদের প্যাসেজ থেকে ধারাবাহিকভাবে উত্তরগুলো থাকে। এটা একটা ভাগ্য ভালো, সামারি ধারাবাহিকভাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি তোমার হোমওয়ার্ক দেখাচ্ছি। স্যার লাস্ট লাইনে কি লিখছেন, দু একটি করে? দুই একটি করে অনুমিত বাক্য লিখবো আর কি। মানে ওই সেই কি পয়েন্ট গুলোর উপর নির্ভর সেগুলোকে ধরে দুই একটা করে অনুমিত বাক্য লিখবো। ওকে, আগামী ক্লাসে পড়বা এটা। আমি ওই একটা করতেছি, ধরো তোমার রিটেন সামারি। এই তাহলে এটার কাজ কি বলো? এই প্যাসেজের কাজ কি বলো? কয় শব্দের মধ্যে লিখবা আটমোস্ট? সর্বোচ্চ কত শব্দ? 50 স্যার। 50 শব্দ। যদি 50টা শব্দ। সব মিলাইয়া প্রিপজিশন কনজাংশন সব মিলাইয়া গেল। তারপরে আর লাইন বাই লাইন অর্থ। ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজ ইনটু বাংলা এন্ড রাইট এ সামারি। ক্লিয়ার? একবারে ছোট্ট একটা প্যাসেজ, আমরা এত বেশি বড়তে না যাই। আগে আগে 50 শব্দ লিখো, ছোট্ট প্যাসেজ। ডান। তাহলে এটা আমি এখনই গ্রুপে দিয়ে দিলাম, এক্ষুনি দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। স্যার কি পরশুদিন ক্লাস নিলে যদি স্যার আবার স্যার কাছ থেকে একটা সামারি দেখে নিয়ে কিন্তু বলে রাখলাম, হ্যাঁ? কোনো আগে বলো না তো এটা হয়েছে, কোনোটাই হওয়ার দরকার নেই। যত ক্লাস মানে যার কাছ থেকে হার গুলের আর রঙে বইয়ে দিকে। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।